ওইতে না, যখন এটার সাহায্যে প্রকৃত নির্মূল আরোগ্য কলা অবশ্যই রোগ লক্ষণের স্বরূপ পরস্পর বিরোধী চিকিৎসা যথার্থ বিপরীত চিকিৎসা পদ্ধতিতে খুঁজে পাওয়া যাবে। এখানে হ্যানিম্যান যে কথাটা বুঝাইছেন, যে এই সূত্রে বলা হয়েছে যে বিপরীত ক্রিয়াশীল ওষুধের সাহায্যে রোগের দুঃখজনক কুফলগুলো চিকিৎসক কখনো বুঝতে পারেননি। মানে বিপরীত যে ওষুধগুলো আছে এটার ক্রিয়ার মাধ্যমে, এটার যে ক্রিয়াশীলতা, ওষুধের সাহায্যে রোগের চিকিৎসার দুঃখজনক কুফলগুলো চিকিৎসকগণ কখনো বুঝতে পারেননি। এমনকি এসব দুঃখজনক ফলাফল গুলাকে তারা কখনো সন্দেহের চোখে দেখতে পারেনি। অর্থাৎ তাদের ওষুধের ক্রিয়ার ভালো মন্দ দিক তারা পর্যবেক্ষণ করতে পারেনি। তারা রোগের সাময়িক উপশমকে উৎকৃষ্ট ফল বলে মনে করেছেন এবং তাতে খুশি হয়েছেন। এরপর তারপর দেখা যায় যখন রোগটি প্রত্যাবর্তন করেছে তা এখন আরো জটিল অবস্থা বলে রোগীকে সান্ত্বনা দিচ্ছেন, যে আরো শক্তিশালী ওষুধ প্রদান করে উপশমের আশ্বাস দিয়েছেন। মানে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিষয়গুলো নিয়ে হ্যানিম্যান কথা বলতেছেন এখানে। মানে যেটা বলেছেন তার ব্যাখ্যা আকারে আমরা পড়তেছি যে যখন এরকমটা করা হয়, রোগটা যখন আরো কমপ্লেক্স হয়ে যায়, মানে একটা রোগকে যখন চাপা দেওয়া হয়, অবদমন করা হয়, আগের থেকে রোগটা আরো বেশি কমপ্লেক্স হয়ে ফেরত আসে। তারা যদি এই মানে তাদের চিকিৎসা প্রণালী এসব ফলাফল সন্দেহ পোষণ করতে পারতেন, তাহলে তারা হয়তো বিপরীত কিছু চিন্তা করতে পারতেন। এক্ষেত্রে হয়তো তারা প্রচলিত বিসদৃশ চিকিৎসা পদ্ধতির বিপরীতে সদৃশ চিকিৎসা পদ্ধতিটা খুঁজে পেবেন, এবং তারা বুঝতে পারতেন যে একমাত্র সদৃশ প্রণালীতেই ব্যাধি নির্মূল ও স্থায়ীভাবে আরোগ্য হয়। যদি সেই সাথে তাদের বিসদৃশ প্রণালীর বৃহৎ মাত্রার বিপরীত সদৃশ প্রণালীর ক্ষুদ্রতম মাত্রায় ওষুধ প্রয়োগ করা হয়। একটু খেয়াল করেন বিষয়টা এখানে, যে বিপরীত যে পদ্ধতি, মানে অ্যালোপ্যাথিক যে সিস্টেমেটিক ওয়েতে ওরা যে ট্রিটটা করে, ওরা যে চিকিৎসাটা প্রদান করে, এই ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে যে তারা যদি বুঝতে পারতেন একমাত্র সদৃশ চিকিৎসা মানে প্রণালীতেই ব্যাধি নির্মূল ও স্থায়ীভাবে আরোগ্য হয়, মানে যেটাকে হ্যানিম্যান আরো আগে বলছে যে র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট, যে আরোগ্যটা হইতে হবে দ্রুত এবং জেন্টেল, রোগীরে কষ্ট দেওয়া যাবে না, সিভিয়ার অ্যাগ্রাভেশন ঘটায় রোগীরে কষ্ট দেওয়া যাবে না। এখন একটা হচ্ছে অ্যাগ্রাভেশন বৃদ্ধি, আরেকটা হচ্ছে যে অনেক দিন আগে তার একটা রোগ ছিল, ওই সেম ডিজিজটা ফেরত আসছে। দুইটা দুই জিনিস। কোনটা হচ্ছে ক্রনিক ডিজিজের অ্যাকুইট এক্সাবিশন, যে কারো হয়তো আগে সিভিয়ার কোনো রোগ ছিল, ওটা তরুণ আকারে এখন দেখা দিছে। এখন এটা বোঝাটা জরুরি, এটা কি তার ক্রনিক ডিজিজের অ্যাকুইট এক্সাবিশন, নাকি অ্যাকুইট ডিজিজ দেখা দিছে, নাকি আগের কোনো রোগ ফেরত আসছে। একটু খেয়াল করলে আমরা এখানে দেখতে পাবো যে তারা বুঝতে পারতেন যে একমাত্র সদৃশ প্রণালীতে ব্যাধি নির্মূল ও স্থায়ীভাবে আরোগ্য হয়। যদি সেই সাথে তাদের বিসদৃশ প্রণালীর বৃহৎ মাত্রার বিপরীত, তারা যে অনেক বৃহৎ ক্রুড আকারে ওষুধ দেয়, সে মানে সেটার তুলনায় আর কি, এটা বোঝানোর চেষ্টা করতেছেন উনি এখানে। বিপরীতে সদৃশ প্রণালীর ক্ষুদ্রতম মাত্রায় ওষুধটা, যে হোমিওপ্যাথিক ওয়েটা যে খুব ক্ষুদ্রতম মাত্রায় ওষুধ প্রয়োগের মাত্রা আবশ্যক হয়, তেমনি সদৃশ চিকিৎসা পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে অতি ক্ষুদ্রতম মাত্রা আবশ্যক হয়। অর্থাৎ বৃহৎ মাত্রা বিসদৃশ চিকিৎসা পদ্ধতির অনুষঙ্গ এবং ক্ষুদ্রতম মাত্রা সদৃশ চিকিৎসা বিধান অনুষঙ্গ। আমরা এর আগে দেখে আসছি হ্যানিম্যান স্যার একটা জিনিস বারবার বোঝানোর চেষ্টা করছেন, যে অ্যালোপ্যাথিক ধারণা এবং হোমিওপ্যাথিক ধারণাকে হ্যানিম্যান খুব আলাদাভাবে ব্যাখ্যা করছেন। মাস্টার হ্যানিম্যান বলছেন যে যদি তুমি দেখো যে একটা ব্যাটারি যে পরিমাণে পাওয়ার কালেক্ট করে প্রডিউস করতে পারে, দুইটা ব্যাটারি এর থেকে বেশি পাওয়ার কালেক্ট করে প্রডিউস করতে পারে। এটাকে ক্রুড আকারে দেখা যায়। মানে বস্তুবাদী চিন্তা ভাবনা যেটা অ্যালোপ্যাথিরা যে কাজটা করেন, এটা সমালোচনার জায়গা না, জাস্ট যে প্যাথির ভিন্নতার জায়গাটার জন্য বলা। হোমিওপ্যাথরা এটা এইভাবে দেখে না, হোমিওপ্যাথরা দেখে যে একটা ওষুধ যত বেশি সূক্ষ্ম হবে তত বেশি শক্তিশালী হবে। হোমিওপ্যাথি ওষুধ শক্তিশালী, এটা সূক্ষ্মতার অর্থে। আপনি দেখেন হোমিও ওষুধ যে ছয়ের থেকে 12 শক্তিশালী, এই 12টা কখন শক্তিশালী হয়েছে? আমরা হোমিওপ্যাথিক ওষুধের পটেন্টাইজেশন প্রক্রিয়া যেটা বা ওষুধ শক্তিকরণ পদ্ধতি যেটা সম্পর্কে আমরা জানি, ওষুধ কিভাবে শক্তিকরণ করা হয়, আমরা আম, এর আগে আমরা পড়ে আসছি এই বিষয়গুলা, যে 1x 2x 3x, এই এক্স থেকে সি তে যাওয়া হয়। এই ওষুধে কাপিং এর পর কাপিং, এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে ওষুধ, মানে শেষ পর্যন্ত ওরা দেখে যে 12তম পরে, মানে 12 পটেন্সির পরে এরপর আর হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো মডিকিউল থাকে না, যে জন্য এটাকে প্লাসিবো বলে অ্যালোপ্যাথরা। কিন্তু এখানে যে শক্তিটা থাকে সেটা সুপ্ত শক্তি, যেটা দেখা যায় না। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে এক ফোঁটা ওষুধ যে পরিমাণে কাজ করতে পারে, এর থেকে এই 2-3 ফোঁটা ওষুধ এক এক গ্রাম গ্লোবিউজে যদি দেওয়া হয়, ওই গ্লোবিউজ গুলা ড্রাই করার পর ওখান থেকে একটা গ্লোবিউজ এর থেকে বেশি পাওয়ারফুল হয়।
কারণ হোমিওপ্যাথি ওষুধটা তো সূক্ষ্মতার অর্থে শক্তিশালী। আপনি যে 1M বলতেছেন, 10M বলতেছেন, 1000, 10,000, আস্তে আস্তে আপনি উপরের দিকে উঠতেছেন। এই যে উপরের দিকে আপনি উঠতেছেন, এই যে শক্তিশালী যেটা আপনি বলেছেন সূক্ষ্মতার অর্থে, 1000 থেকে 10,000 আরো বেশি সূক্ষ্মতা, সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। এই হোমিওপ্যাথিতে সূক্ষ্মতার যে কথাটা বলা হয়, মানে শক্তিশালী যে কথাটা বলা হয়, এটা সূক্ষ্মতার অর্থে শক্তিশালী। এই কারণে ওষুধ নির্বাচনে পদ্ধতি সদৃশ হলে ওষুধের বৃহৎ মাত্রা আরো বেশি রোগ উৎপাদন করে। হ্যানিম্যান দি লেজার রাইটিংস পুস্তকের মধ্যে লিখেছেন যে প্রস্তুতের ত্রুটিযুক্ত জয়েন করতে চাচ্ছি। আচ্ছা, আমরা 176 নম্বর পেজের মধ্যে আছি, দ্বিতীয় প্যারার মধ্যে আছি এখানে। যাই হোক, এই কারণে ওষুধ নির্বাচন পদ্ধতি সদৃশ হলে ওষুধের বৃহৎ মাত্রা আরো বেশি রোগ উৎপাদন করে। আমরা দেখছি, এই যে আমরা বলি না একটা গ্লোবিউস কাজ করে কিনা এখন, বা এটা কাজ করবে কিনা, হ্যানিম্যানের সময় আমরা এর আগে দেখাইছি, এটা হ্যানিম্যান স্যারের নিজের কথা। হ্যানিম্যান স্যারের সময় আমরা এর আগের ক্লাসে কথাটা বলছি, হ্যানিম্যান স্যারের সময় উনি এই যে গ্লোবিউস গুলা আছে, আমি একদম ইয়ে থেকে বলতেছি, আপনি 7 নম্বর পেজে এখানের মধ্যে পাবেন, আমি এর আগের ক্লাসে কথাটা বলছি, হ্যানিম্যান নিজে বলছেন যে হ্যানিম্যান পৃথক পৃথক রোগীতে কাউরে সিপিয়া দিছে, কাউরে লাইকোপোডিয়াম দিছে, কাউরে সাইলেশিয়া দিছে, উনি এটা তো 6 দিছে। সেটা কিভাবে দিছে? 4টা থেকে 6টা করে বড়ি, একটা ডোজ, মানে 4টা বা 6টা খাবেন, বড়ি খাবেন, এটাকে উনি এক ডোজ হিসাবে দিছে। যখন উনি এভাবে রুগীরে দিছে, উনি দেখছে যে ওষুধজনিত বৃদ্ধি হচ্ছে, ওষুধটা খাওয়ার সমস্যাগুলো বাড়তেছে, এবং উনি তার ষষ্ঠ শক্তির এরূপ ডোজকে তিনি বৃহৎ মাত্রা বলে, উনি এটাকে বলছে এটা ক্রুড ডোজ, এটা উনি এটাকে বর্জন করছে। কোথায় আছে এই কথা? হ্যানিম্যানের যে ক্রনিক ডিজিজ আছে ওখানে 120 পেজে আছে, ওখানে পাদটিকার মধ্যে হ্যানিম্যান এই কথাটা বলছেন। যাই হোক, তো এখানে যে বিষয়টা উঠে আসছে, এখানে প্রস্তুতের ত্রুটি মুক্ত সদৃশ চিকিৎসা বিধান পক্ষে সুনির্দিষ্ট ও আরোগ্য সহায়ক ওষুধ যদি বৃহৎ মাত্রায় দেওয়া হয়, তাহলে সদৃশ নিয়মে এর যা করা উচিত তার বিপরীত ক্রিয়া করে। একটু কথাটা খেয়াল করবেন। অ্যানিম্যানের যে লেজার রাইটিংস আছে, মনে রাখবেন, যতগুলো লেজার রাইটিংস পাওয়া যায়, সেটা হ্যানিম্যানের পাওয়া যায়, ক্যান্টের পাওয়া যায়, বনিং হোসেনের পাওয়া যায়, এই একটা ওনাদের নিজেদের লেখা বই না। এই বইগুলো হচ্ছে, ধরেন আপনি একজন ভালো হোমিওপ্যাথ, আপনার কাছে আমি আসা যাওয়া করতে, আপনার থেকে আমি কিছু জিনিস শিখছি যেগুলা নোটেবল, ভালো মানের হোমিওপ্যাথ আপনি, ওই নোটেবল গুলো আমি অ্যাজ স্টুডেন্ট হিসেবে আমি লিখে রাখছি, এটা আপনার লেজার রাইটিংস। এরকম হ্যানিম্যানের যে ছাত্র ছিলেন, উনার উনার এটা হ্যানিম্যানেরই কথা, উনার ছাত্র লিখেছেন এটা। এখানের মধ্যে হ্যানিম্যান বলেছেন যে কথাটা, যে প্রস্তুতের ত্রুটি মুক্ত সদৃশ বিধান সাপেক্ষে সুনির্দিষ্ট আরোগ্য সহায়ক ঔষধ, মানে যেটা নাকি পুরা কেস চেকিং করা হয়েছে, কেস চেকিং করার পরে যে আরোগ্য সহায়ক যে ওষুধটা আছে, এটা যদি ক্রুড আকারে দেওয়া হয়, সূক্ষ্ম মাত্রায় না দিয়ে যদি ক্রুড আকারে দেওয়া হয়, যে ক্রুড আকারে দিলে কি হয়, আমরা তো এই জিনিসটা বুঝি না অনেক ক্ষেত্রে। এই ক্রুড আকারে দিলে যে ঝামেলাটা পাকায়, হ্যানিম্যান ওই কথাটাই বলছেন, যখন এই ওষুধ সিলেকশন ঠিক আছে, ওষুধ সিমিলি মাম হয়েছে, সর্বোচ্চ সদৃশ হয়েছে, নট সিমিলার, পার্শিয়ালি সিলেক্টেড না, মানে আঙ্গিক ভাবে সিলেক্টেড না, যখন ওষুধটা সর্বোচ্চ সিলেক্টেড হয়েছে, ওই ক্ষেত্রে দেখা যায় সদৃশ চিকিৎসা বিধান সাপেক্ষে সুনির্দিষ্ট আরোগ্য সহায়ক ওষুধ যদি বৃহৎ মাত্রায় দেওয়া হয়, তাহলে সদৃশ নিয়মে এর যা করা উচিত, সদৃশ নিয়মে ওষুধটা যে কাজ করবে, এটার উল্টা কাজ করে। এক্ষেত্রে এটি ইতিপূর্বে যে বিদ্যমান ব্যাধির চেয়ে আরো বড় ব্যাধি উৎপাদন করে, মানে রোগ তো সারায় না, উল্টা রোগ বাড়ায় যদি ওষুধটা ক্রুড আকারে দেওয়া হয়। এটা হ্যানিম্যানের নিজের কথা। এই জন্য সূক্ষ্ম শক্তির প্রতি অত্যাধিক পরিমাণে গুরুত্ব দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, দ্য মেডিসিন এক্সপিরিয়েন্স শিরোনামে ওষুধের মধ্যে উনি যে এক্সপিরিয়েন্স গুলো পাইছে, ওই শিরোনাম উনি এটা নিয়ে কথা বলছেন। এই সূত্রে তিনি আরো বলেছেন যে তাদের মিশ্র ওষুধে যদি কোনো রোগী স্বল্প বা দীর্ঘস্থায়ী ব্যাধিতে আরোগ্য হয়ে থাকে, তাহলে মনে করতে হবে যে উক্ত মিশ্রণে অবশ্যই রোগের সদৃশ কোনো উপাদান ছিল। যদি ওই ওষুধটার কারণে কোনো রোগী ভালো হয়, যেটা রোগের সাথে সিমিলার ছিল, কোন একটা উপাদান ছিল যে জন্য এটা সে ভালো হয়েছে, নাহলে সে ভালো হইতো না, সেই কারণে উক্ত রোগী আরোগ্য হয়েছে। শুধু এটা শুধু এটি শুধু কথার কথা, তিনি রোগের ওষুধ প্রয়োগে সকল পদ্ধতি গভীরভাবে পর্যবেক্ষণ করে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সদৃশ চিকিৎসা পদ্ধতি ছাড়া কোনো রোগ আরোগ্য হতে পারে না। মানে সদৃশ চিকিৎসা বিধান বা হোমিওপ্যাথি ছাড়া অ্যাকুইট ডিজিজের কথা তো ভিন্ন। অ্যাকুইট ডিজিজ তো হচ্ছে, ধরেন স্বাভাবিকভাবে ভাইরাল কোনো ফিভার হয়েছে, এটা 5 থেকে 7 দিন এমনি ভালো হয়ে যাবে। এটা যদি একটু ক্রনিক হয়, ধরেন কেলেমিউর বা সাব অ্যাকুইট স্টেজে যেখানে হয়, যদি সেটা হয়তো আপনি দেখবেন এটা 12 দিন, 15 দিন, 20 দিন গেছে। কিন্তু যদি
সেটা কোনো ক্রনিক ডিজিজ হয়, যে চিররোগ হয়, সেই কোনো ক্রনিক ডিজিজ হইলে এটা ভালো হইবে না। এটা বারবার প্যালিয়েট 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 এন্ড প্যালিয়েট, খালি উপশম, ওষুধ দিলে ভালো থাকে, ছেড়ে দিলে শেষ। যাই হোক, তিনি বলেছেন যে মিশ্র ব্যবস্থা চিররোগ আরোগ্য হয়ে থাকলে তার কোনো সদৃশ্য ওষুধের উপাদান রয়েছে। এই কথার অর্থ সদৃশ ছাড়া কোনো রোগ আরোগ্য হয়নি। তিনি প্রকৃতির দৃষ্টান্ত উল্লেখ উল্লেখপূর্বক বলেছেন যে তারা যদি প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে পারতেন তাহলে দেখতে পেতেন যে প্রকৃতির যেভাবে ব্যাধি আরোগ্য হয়েছে তা সদৃশ ব্যাধির উপর আরেকটা ব্যাধির আক্রমণ দ্বারাই হয়েছে, কিন্তু এসব বিষয় থেকে তারা কোনো শিক্ষা নিতে পারেনি। এখানে সোজা কথা হচ্ছে কারো সমালোচনা বা এসব বিষয় না, এখানে মেইন যে ফ্যাক্টরটা ছিল, হ্যানিম্যান যে কথাটা বলছেন যে সদৃশ হোমিওপ্যাথিক ওয়ে এবং অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট ওয়ে, এটা দুইটার ইয়েটাকে ওনারা আলাদা করে বলছেন। কোনটার বেনিফিটটা কি হইতে পারে, কোনটার সাইড ইফেক্টটা কি ঘটতে পারে, এই জিনিসগুলো হ্যানিম্যান এখানে ব্যাখ্যা করছেন। তাহলে সদৃশ চিকিৎসা বিধান সম্পর্কে জ্ঞান ব্যতীত কোন রোগীর কল্যাণ করা যায় না। তাহলে এই সূত্রের মধ্যে আমরা কি বুঝলাম? একটা ওষুধকে যখন আপনি ক্রুড ফর্মে দিবেন, দেখেন যে প্রকৃত নির্মূল আরোগ্য কলা অবশ্যই লক্ষণের যেরূপ পরস্পর বিরোধী চিকিৎসার বিপরীত চিকিৎসা পদ্ধতিতে খুঁজে পাওয়া যাবে। তারা বিশ্বাস করতে পারতেন যে ওষুধের ক্রিয়া রোগ লক্ষণের বিপরীত হলে কেবলমাত্র সাময়িক উপশম হয়, তারপর আবার বৃদ্ধি হয়। চিকিৎসা ব্যবস্থার বিপরীত পদ্ধতি অনুসারে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ স্থায়ী এবং নির্মূল আরোগ্য সম্পন্ন করবে যদি বৃহৎ মাত্রার বিপরীতে সেটা ক্ষুদ্র মাত্রায় দেওয়া হয়। আমরা ডোজ এবং পটেন্সির মধ্যে যে একটা মতবিরোধ আছে, আমরা এটা নিয়ে এর আগে কথা বলছি। একটা ডোজ বলতে এতটুকু বোঝায় কোয়ান্টিটি অফ রিকোয়ার্ড, একবারে রুগীটারে যেতটুকু ওষুধ দেওয়া হয় সেটাকে ডোজ বলা হয়। এটা অনেক ভাবে হইতে পারে, সেটা গ্রানে হইতে পারে, সেটা পুরিয়াতে বানায় দেওয়া হইতে পারে, সেটা ডিস্টিলের মধ্যে দিয়া হইতে পারে। অ্যাফোরিজম নাম্বার 62, দেখুন এখানে এই দুইটা সূত্র খুব একের সাথে একটা খুব জড়িত। দেখেন, এই উপশমকারী বিপরীত চিকিৎসার ক্ষতিকর ফল এবং তৎপরি বিপরীত চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা কিসের উপর নির্ভর করে তা নিম্নোক্ত ঘটনা দ্বারা ব্যাখ্যা করা হলো, যা নানা প্রকার পর্যবেক্ষণ থেকে গৃহীত। আমার আগে কেউ অনুধাবন করেনি, মানে হ্যানিম্যান আগে কেউ এটা অনুধাবন করেনি। যদিও তা এত বেশি সহজবোধ্য এবং এত বেশি স্পষ্ট আরোগ্য কলার ক্ষেত্রে এদের গুরুত্ব এমন সীমাহীন। দেখেন, বিপরীত চিকিৎসা প্রণালীর উপশমকারী চিকিৎসা দ্বারা কোন রোগীর মানে ক্ষতিকর ফল সৃষ্ট হয় তখন রোগের পদ্ধতি চিকিৎসা দ্বারা কোন রোগ নির্মূল ভাবে আরোগ্য হয়, তার ব্যাখ্যা তিনি পূর্ববর্তী কয়েকটি সূত্র দিয়েছেন। সাথে এই সাথে যে বলেছেন যে এই বিষয়গুলো খুব সহজ ও প্রতীয়মান যোগ্য, এবং তিনি নানা প্রকার পর্যবেক্ষণ থেকে বিষয়গুলো স্থির করছেন, হ্যানিম্যান অনেকগুলো অবজার্ভ করছেন। এই বিষয়গুলো চিকিৎসা করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অনেক আগে এই বিষয়গুলো উদ্ঘাটন হওয়া উচিত ছিল, কিন্তু হ্যানিম্যানের আগে কেউ তা উদ্ঘাটন করেনি। এই বিষয়গুলোতে তিনি পরবর্তী সূত্রে আলোচনা করেছেন। তার পূর্ববর্তী সূত্রগুলার যে গভীরভাবে প্রবেশের পথ সুগম করার লক্ষ্যে আমরা এই সম্পর্কে আরো কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি। সেটা হচ্ছে হ্যানিম্যান তার লেজার রাইটিংসে ইজি অন দ্য নিউ প্রিন্সিপাল ফর সিকিউরিটি পাওয়ার্স অফ ড্রাগ শিরোনামে 266 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি এখানে কিছু কথা বলছেন, খেয়াল করেন বিষয়গুলা। অধিকাংশ ওষুধের একাধিক ক্রিয়া আছে। প্রথমটি হলো প্রত্যক্ষ ক্রিয়া, ক্রমশ দ্বিতীয় ক্রিয়া রূপান্তরিত হয়, এটাকে আমরা পরে গৌণ ক্রিয়া বলি। প্রথমে যে কাজ করে এটা মুখ্য ক্রিয়া, পরে যে কাজটা করে এটাকে গৌণ ক্রিয়া বলা হয়। আমরা এটা নিয়েও কথা বলছি, আগের অ্যাফোরিজম গুলোতে এটা নিয়ে আলোচনা হয়েছে। গৌণ ক্রিয়া স্বাভাবিক নিয়মে মুখ্য ক্রিয়ার বিপরীত হয়, মানে প্রথম যে ওষুধটা কাজ করছে এটার যে পরের যে ক্রিয়াটা, মানে দ্বিতীয় ক্রিয়াটা যে রূপান্তর হয়েছে, এটাকে গৌণ ক্রিয়া বলা হচ্ছে। গৌণ ক্রিয়ার স্বাভাবিক নিয়ম মুখ্য ক্রিয়ার বিপরীত হয়, প্রথমটা যে কাজ করছে এটার পর একটা উল্টা কাজ করে। প্রথমে সাময়িকভাবে উপশম হয়েছে তো এটা পরে সমস্যাটা আরো ট্রিগার করে দিবে, বাড়ায় দিবে। এরপর উনি বলতেছেন, 2 নম্বর উনি বলতেছেন কিন্তু কিছু ঔষধ এই নিয়মের ব্যতিক্রম হয়। তাদের একই প্রকার মুখ্য ক্রিয়া অবিরাম ভাবে চলতে থাকে, সর্বদা মাত্রা কমাতে থাকে, কিন্তু কিন্তু সময় পর তাদের ক্রিয়ার অবসান আর কোনো চিহ্নে উদ্ঘাটন করা যায় না এবং দেহের অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। ধাতব ঔষধগুলো সাধারণত এই প্রকার হয়, যেমন আর্সেনিক, পারদ, সীসা ইত্যাদি। খেয়াল করে দেখেন, এটা লং টাইম ধরে চলতেছে। আমরা 3 নম্বরে দেখি, যদি এই 3 নম্বরটা একটু খুব ভালো করে খেয়াল করেন, রিকোয়েস্ট ভাই।
যদি চিররোগে এমন কোনো ওষুধ দেওয়া হয়, এটা মুখস্থ করাটা বিষয় না, বুঝাটা বড় বিষয়। যদি চিররোগে এমন ওষুধ দেওয়া হয় যার মুখ্য ক্রিয়া রোগের সদৃশ হয়, গৌণ ক্রিয়া কখনো তদ্রূপী ঠিক যেরূপ অবস্থা দেওয়া সৃষ্টি করতে চাওয়া হয়, কিন্তু কখনো কখনো বিশেষ করে যখন ভুল মাত্রা প্রদান করা হয়, পটেন্সি সিলেকশন ঠিক আছে, রং পটেন্সি প্রেসক্রিপশন করা হয়েছে। জর্জ ভিতলগাসের দ্য লেভেলস অফ হেলথ এর মধ্যে জর্জ রোগীদের কিছু হেলথ মানে হেলথের লেভেলের কথা নিয়ে আলোচনা করছেন। ওখানে আপনি দেখবেন কোন রোগীর দেওয়ার কথা ছিল 6, আপনি দিয়ে বসছেন 1M। কোন রোগীর দেওয়ার কথা ছিল 30, দিয়ে বসছি 1M। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পটেন্সি গুলার বিষয় যেটা, হ্যানিম্যান এই জিনিসগুলাকে পুরো উইথড্র করে রাখছেন, হ্যানিম্যান সব খুলে দিচ্ছেন, দিয়ে এটার উনি উইথড্র করছেন। উনি বলছেন পটেন্সি ডিপেন্ড করবে পেশেন্টের উপরে, পটেন্সিটাকে ফ্লেক্সিবল রাখা, যাতে আমি ওষুধের ডোজটা চেঞ্জ করে দিতে পারি, ওষুধটাকে সূক্ষ্ম করে দেওয়া যায়, ওষুধটাকে ধরেন আপনি মিলিসিমাল স্কেলে গিয়ে আরো সূক্ষ্ম করে রোগীটা দিতে পারবেন, সেন্টিসিমাল আইসে হয়তো আরেকটু স্থূলতা ভাবতে পারেন, আপনি যে কোনো ভাবে এটাকে দিতে পারবেন। যাই হোক, গৌণক্রিয়া কয়েক ঘন্টার জন্য কদাচিৎ কয়েকদিনের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হায়োসিয়ামাসের একটি বৃহৎ মাত্রা এর গৌণক্রিয়ার জন্য ভীষণ ভীতি উৎপাদন করতে পারে। এটি একটি বিশৃঙ্খলা যা কয়েক ঘন্টা পর স্থায়ী হয়, যদি তা যন্ত্রণাকর হয় এবং আমরা এর স্থায়িত্ব হ্রাস করতে চাই। ওপিয়ামের একটি ক্ষুদ্র মাত্রা বিশেষভাবে প্রায় তৎক্ষণাৎ উপশমে ভয় দূর হয়। খেয়াল করে দেখেন বিষয়টা, আমরা ভয়ের ক্ষেত্রে যতগুলো ওষুধ ব্যবহার করি, অনেক ওষুধ আছে ভয়ের ক্ষেত্রে। আমরা অ্যাকোনাইট সম্পর্কে আলোচনা করছি, আমরা অ্যাকোনাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, যে হঠাৎ করে একটা মানুষ ভয় পাইছে, কি কি ওষুধ ভাবতে পারি, অ্যাকোনাইট, জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, ওপিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, পালসেটিলা, সাইলিসিয়া, এগুলো বড় ওষুধ। কিন্তু ক্রনিক ফেয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন আগে ভয় পাইছে, আমরা এখানে অ্যাকোনাইটের হাইপোটেন্সি ভাবতে পারি, 10M, 50M, সিএম হাইপোটেন্সি গুলো ভাবতে পারি, আমরা জেলসিমিয়াম ভাবতে পারি, আমরা ওপিয়াম ভাবতে পারি, আমরা হায়োসিয়ামাস ভাবতে পারি, আমরা স্ট্রামোনিয়াম ভাবতে পারি। বড় বড় ওষুধগুলোকে আমরা একটু বড় মাত্রায় ভাবতে পারি, সেটা ম্যাথমেটিক আলোচনা করলে এই বিষয়গুলো জট খুলে যাবে, এগুলো সহজ বিষয়। তো এখানের মধ্যে দেখেন, ওপিয়ামের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে, এই ক্ষেত্রে শুধু বিপরীত ভাবে ক্রিয়া করে এবং উপশমকারী হিসাবে কাজ করে, কিন্তু শুধু উপশমকারী এবং সাময়িক ওষুধ কার্যটা ক্ষণস্থায়ী ব্যাধি দমনের জন্য ব্যবহার করা হয়। যেমন উৎকট অচির বৃদ্ধিতে হয়তো তার প্রয়োজন হইতে পারে, এছাড়া এগুলো দরকার হয় না। আর কিছু ওষুধ আছে উপশমকারী, উপশমকারী ওষুধ সমূহ চিররোগে খুব বেশি ক্ষতি করে এবং তাদের আরো কঠিন করে তোলে, যে ওষুধগুলো প্যালিয়েট করতে পারে। ধরেন কিছু ডিজিজ ইনকিউরেবল, ধরেন অটোইমিউন ডিজিজ, সব অটোইমিউন ডিজিজ ইনকিউরেবল, অ্যালোপ্যাথির ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনকিউরেবল। ধরেন অ্যাপসেলি হইতে পারে, সেটা রিউমেটয়েড আর্থ্রাইটিস হইতে পারে, সেটা আইবিএস হইতে পারে, এগুলো অ্যালোপ্যাথিক মতে সম্পূর্ণ ইনকিউরেবল, এগুলো কিউর হয় না ওরা বলে। কিন্তু ইন হোমিওপ্যাথি যখন সদৃশ ভাবে ওষুধ সিলেকশন করে নির্দিষ্ট মাত্রায় দেওয়া হয়, এগুলো ভালো হয়, এর সময় নেয়। আর হ্যানিম্যান এর আগে বলছেন বিষয়টা, যে র্যাপিড, জেন্টাল এন্ড পার্মানেন্টের ব্যাখ্যা, যেটা অ্যালোপ্যাথি বলছে কখনোই ভালো হবে না, বা অন্য প্যাথি বলতে সেটা কখনোই ভালো করা পসিবল না, সেই জায়গাটার মধ্যে এসে, ঠিক ওই পয়েন্টের মধ্যে এসে আমরা দেখছি যে এটা কিউরেবল। আমাদের ওষুধ সময় নিচ্ছে, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর নিচ্ছে, তাও তো রোগী ভালো হচ্ছে। যাই হোক, উপশমকারী ওষুধ চিররোগ সমূহের মধ্যে খুব বেশি ক্ষতি করে এবং তাদেরকে আরো বেশি কঠিন করে তোলে, সম্ভবত কারণ এই যে তাদের প্রাথমিক শত্রুভাবা সম্পন্ন মুখ্য ক্রিয়ার পর গৌণ ক্রিয়া তাদের পশ্চাৎগামী হয়, মানে পিছন পিছনে ওটা চলতে থাকে, স্বয়ং রোগের সদৃশ হয়। সুতরাং শত্রুভাবাপন্ন ঔষধ গৌণ ক্রিয়ায় রোগের বৃদ্ধি অনিবার্য হয়ে ওঠে। ধরেন মার্কসল পরবর্তী সময় আপনি কোনোভাবে সাইলিসিয়া দিতে পারেন না, ইউ হ্যাভ নো রাইট টু প্রেসক্রাইব সিলিকা আফটার দ্য মার্কুরিয়াস, কোনোভাবেই দিতে পারবেন না আপনি এটা। যাই হোক, এরপরে দেখি ওষুধের মুখ্য ক্রিয়া উৎপন্ন লক্ষণ যত বেশি সংখ্যায় আরোগ্য ও অভীষ্ট রোগের লক্ষণ সমূহের সাথে মিলে যায়, কৃত্রিম ব্যাধি ওষুধের লক্ষণ তত বেশি ঘনিষ্ঠভাবে আরোগ্য অভীষ্ট ব্যাধির সৃষ্টি হয়, এর প্রয়োগে তত বেশি নিশ্চিতভাবে কল্যাণকর হয়। মানে ওষুধের যে মুখ্য ক্রিয়া উৎপাদন লক্ষণ, অধিক সংখ্যায় আরোগ্য, মানে অধিক সংখ্যায়
আরোগ্য অবিষ্ট রোগের লক্ষণ সময়ের সাথে যখন মিলে যায়, কৃত্রিম ব্যাধি যেটা ওষুধের লক্ষণ তত বেশি ঘনিষ্ঠভাবে আরোগ্য অবিষ্ট ব্যাধির সদৃশ হয়। এটার কারণে দেখা যায় এটা যখন আপনি দিবেন, রোগীটা নিশ্চিতভাবে কিউরের দিকে যায় বা রোগীটা আরোগ্য হয়। যাই হোক, এই অ্যাফোরিজমের মধ্যে যে কথাটা বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়ার বিষয়টা বলা হয়েছে যে উপশমকারী কোনো ওষুধ যদি সাময়িকভাবে দেওয়া হয়, এটা মুখ্য ক্রিয়া সম্পাদন করে এবং সেটা সাময়িকভাবে ব্যাধিটাকে দমন করে রাখে। পরবর্তীতে যখন রোগটা ব্যাক আসে, সেটা আগের থেকে বেশি ইন্টেন্সিটি নিয়ে বা আগের থেকে বেশি তীব্রতা, আগের থেকে বেশি ক্ষিপ্রতা নিয়ে ব্যাক আসে। এই জন্য যখন রেসপিরেটরি কোনো ট্রাভেলস এর মধ্যে আপনি কোনো ওষুধ প্রেসক্রিপশন করবেন, তখন আপনি দেখবেন যে আগের তুলনায় সে হয়তো মল্টিলুকাস্ট খাচ্ছে, সে হয়তো ডক্সোপাইলিন এখানের মধ্যে খাচ্ছে, সে হয়তো বুডিসোনাইড নিচ্ছে এখানের মধ্যে। পরবর্তীতে দেখা যায় এটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যায়। সে হয়তো কোনো অ্যান্টিহিস্টামিন নিচ্ছে এটার সাথে, সেটা হতে পারে ফিক্সোপ্যানাডিন, হতে পারে রুপাটিডিন। যে কোনো অ্যান্টিহিস্টামিন নিচ্ছে এটার সাথে, পরবর্তীতে সে ব্যাধিটা আরো বেশি কমপ্লেক্স করে দিচ্ছে এখানে। তো সাপ্রেসিভ কিছু বলবেন? একটু লাইনে থাকেন। আচ্ছা, তো আমরা যেই একটু গেটটা টান দিয়ে যান ভাই। আচ্ছা, আমরা 62 তে যে জিনিসটা দেখি, যে যখন একটা ব্যাধিকে সাময়িকভাবে যে সাপ্রেসড করা হয়, পরবর্তীতে এটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে ব্যাগ আসে। অ্যাফোরিজম নাম্বার, মিনিট। আচ্ছা, আমরা 63 তে একটু যাই ভাইয়া। 63 তে প্রত্যেকটি শক্তি যা জীবনী শক্তির উপরে কাজ ক্রিয়া করে, প্রত্যেকটি শক্তি যা জীবনী শক্তির উপরে ক্রিয়া করে, প্রত্যেকটি ওষুধ কম বেশি জীবনী শক্তিকে বিশৃঙ্খলিত করে। মানে প্রতিটা ওষুধ দেখেন এখানে, এবং প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য নির্দিষ্ট পরিবর্তন ঘটা দীর্ঘ সময় বা অল্প সময়ের জন্য একে মুখ্য ক্রিয়া বলা হয়, যদিও তা ওষুধ এবং জীবনী শক্তির সম্মিলিত ক্রিয়াফল। একটু খেয়াল করে দেখেন বিষয়টা। তথাপি তা প্রধান ওষুধ শক্তির কারণেই হয়। ওষুধের এই ক্রিয়ার বিরুদ্ধে আমাদের জীবনী শক্তি স্বয়ং ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে। তাই প্রতিরোধ ক্রিয়া আরেকটি ধর্ম। বাস্তবিক বাস্তবিক পক্ষে আমাদের জীবন রক্ষাকারী ওষুধ স্বতঃস্ফূর্ত ক্রিয়া, যা গৌণ ক্রিয়া অথবা প্রতিক্রিয়া নামে অভিহিত হয়। দেখেন, পূর্বের সূত্রে আমরা ওষুধের সাধারণ চরিত্র সম্পর্কে আলোচনা করেছি। হ্যানিম্যান নানা ঔষধ, নানা ক্রিয়া পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ওষুধের যে যে বস্তুগুলা সুস্থ মানবদেহে এর প্রাথমিক ক্রিয়া দ্বারা সুনির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনগুলো যেগুলা ঘটতেছে এখানের মধ্যে, কখনো দীর্ঘ সময়ের জন্য হয়, আবার কখনো স্বল্প সময়ের জন্য হয় বা সাময়িক সময়ের জন্য হয়। এটি নির্ভর করে ওষুধের গভীরতার, ক্রিয়ার গভীরতার উপর। দেখুন, মাস্টার ক্যান্ট সাইলিসি আলোচনা করতে গিয়ে উনি বলছে যে ওষুধটা প্রয়োগ করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। ল্যাকিসিস আলোচনা করতে গিয়ে উনি এই কথা বলছে। আমি ওইদিকে যাচ্ছি না ভাই। এই ওষুধগুলো এত গভীর যে ওষুধটা একটা ডোজ রুগীটার আজকে দেওয়া হলে এটা রুগীটা মারা যাওয়া পর্যন্ত রুগীটার বডিতে ওষুধটা কাজ করতে পারে। এক্ষেত্রে একটু সতর্ক সতর্কতা অবলম্বন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে এরপরে ওষুধের যে গভীর ক্রিয়াশীল যে ওষুধগুলো আছে, এটি নির্ভর করে ওষুধের ক্রিয়ার গভীরতার উপরে। ওষুধ সেবনে কিছুকাল পরে স্বাস্থ্যের যে বিশৃঙ্খলা তৈরি হয় তা মুখ্য ক্রিয়াফল। জীবনী শক্তি ওষুধের মুখ্য ক্রিয়া অবাধে গ্রহণ করে, অতঃপর মুখ্য ক্রিয়ার লক্ষণগুলো সে প্রকাশ করে। তাই জীবনী শক্তি ওষুধের ক্রিয়াজনিত যে স্বাস্থ্যের এই পরিবর্তন শুধু ওষুধ কর্তৃক সৃষ্ট নয়। জীবনী শক্তি এবং ওষুধ শক্তি সম্মিলিত ক্রিয়ার ফলে এই পরিবর্তন সংঘটিত হয়। তথাপি এখানে ওষুধের ভূমিকাটা মুখ্য, কারণ ওষুধ সেবন না করলে যেহেতু এই পরিবর্তন হতো না, তাই ওষুধ সেবনের ফলে জীবনী শক্তি বিশৃঙ্খলিত হয়ে যেসব রোগ লক্ষণ উৎপাদন করে তা প্রধানত যে ওষুধ শক্তির কারণে হয়। অতএব এই ওষুধের মুখ্য ক্রিয়া। ওষুধের এই ক্রিয়ার বিরুদ্ধে আমাদের জীবনী শক্তি এর নিজস্ব প্রতিরোধ শক্তি প্রয়োগ করে। এরূপ
প্রতিরোধ কার্য জীবনের শক্তির ধর্ম, মানে ধরেন নিজের এগেনিস্টে কিছু আসছে। আমরা এর আগে ভাইটাল ফোর্স নিয়ে অনেক কথা বলছি। জীবনী শক্তির বিশৃঙ্খলাকে রোগ বলা হয়। ভাইটাল ফোর্স যখন বিশৃঙ্খলিত হয় তখন ওষুধের সাহায্য চায়। সে তখন সিমটম প্রকাশ করে, সিমটম প্রকাশ করে ওই সিমটমের সদৃশ কোন ওষুধের সাহায্য চায়। যখন ওই সদৃশ কোন ওষুধ পায় ভাইটাল ফোর্স সেটাকে রিকভার করে নেয়। দেখুন বিষয়টা এখানের মধ্যে। অতএব, সরি, যে জীবনী শক্তি যখন কোন রোগের প্রতি সংবেদনশীল হয়, আমরা উক্ত রোগে পীড়িত হই। আমরা বলছি যে সংবেদনশীলতা না থাকলে কেউ রোগে পীড়িত হয় না বা কেউ অসুস্থ হয় না। এই জন্য আমরা কেস টেকিং এর সময় ফ্যামিলি হিস্ট্রিটাকে বা পরিবারের যে ইতিহাসটাকে আছে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেই। অতএব আমাদের দেহের চালক ও জীবন রক্ষাকারী জীবনী শক্তি সম্পূর্ণ এবং স্বাধীন। তবে জীবনী শক্তির এই স্বাধীন ক্ষমতা ওষুধের মুখ্য ক্রিয়াকে বাধা দিতে পারে না। ওষুধের মুখ্য ক্রিয়া দেহে সংগঠিত হওয়ার পর জীবনী শক্তি স্বেচ্ছার হয়ে ওঠে। তখন জীবনী শক্তি মানব দেহের মুখ্য ক্রিয়ার ঠিক বিপরীত কাজটা করে। ধরেন আমরা এই যে অটোইমিউন ডিজিজ সম্পর্কে বলতেছি, যে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের এগেনিস্টে কাজ করে, মানে আমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমার যে অ্যাবিলিটি আছে এটা নিজের এগেনিস্টে কাজ করতেছে। একটু খেয়াল করে দেখেন বিষয়টা। এটা কখন ঘটতেছে, এই জিনিসটা কখন হচ্ছে? এই জিনিসটা মূলত হচ্ছে যখন তার এই যে আহ মানে রোগ দ্বারা যখন সে সংবেদনশীল হয়। দুইটা মানুষ একসাথে বৃষ্টিতে ভিজলো, ওই মানুষটা তো আপনার, একজনের জ্বর আসছে আরেকজনের জ্বর তো আসলো না। দুইটা মানুষ একসাথে লঞ্চে ট্রাভেল করছে, আসার পথে লঞ্চে তার ঠান্ডা বাতাস লাগছে, কই দুইটা মানুষ তো অসুস্থ হইলো না। একজন হালকা একটু ঠান্ডা মনে হয়েছে, সে এমনিতিটা রিকভার করছে, সকালে উঠে দেখি এরকম কিছু নাই। কিন্তু আরেকজন মানুষ, তার বারবার ওষুধ খাওয়া লাগতেছে, তার অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে। কেন হইতেছে এটা? এটা সাসেপ্টিবিলিটির কারণে হচ্ছে বা সংবেদনশীলতার কারণে হচ্ছে। জীবনী শক্তি যখন কোনো বিশেষ রোগের প্রতি সংবেদনশীল হয়, তখন আমরা উক্ত রোগে পীড়িত হই। আবার জীবনী শক্তি পীড়িত অবস্থা রোগ লক্ষণ সমূহ প্রকাশ করে চিকিৎসা সংক্রান্ত সাহায্য চায়। জীবনী শক্তি যেরূপ ব্যাধিতে পীড়িত ঠিক সদৃশ লক্ষণ উৎপাদনকারী ওষুধের সাহায্য পেলে পুনরায় আমরা পীড়িত দেহকে সুস্থ করে তোলে। অতএব দেহের চালক জীবন রক্ষাকারী জীবনী শক্তি সম্পূর্ণ স্বাধীন, যে স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন। তবে জীবনী শক্তির স্বাধীনতাকে, এই স্বাধীন ক্ষমতা ওষুধের মুখ্য ক্রিয়াকে বাধা দিতে পারে না। ওষুধের মুখ্য ক্রিয়া দেহে সংগঠিত হওয়ার পর জীবনী শক্তি সোচ্চার হয়ে ওঠে। তখন জীবনী শক্তি বা যেটাকে আমরা ভাইটাল ফোর্স বা ইমিউনিটি বলতেছি, সেটা জীবনী শক্তি মানব দেহে ওষুধের যে মুখ্য ক্রিয়া ঠিক বিপরীত ভাবে কাজ করতে শুরু করে। জীবনী শক্তির উপর ওষুধের মুখ্য ক্রিয়ার পালা শেষ হলে জীবনী শক্তির নিজস্ব ধর্মগুণে ওষুধের মুখ্য ক্রিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল হয় এবং জীবনী শক্তিতে মুখ্য ক্রিয়ার বিপরীত অবস্থা তৈরি হয়। এই অবস্থাটিকে আমরা গৌণ ক্রিয়া ও জীবনী শক্তির প্রতিক্রিয়া বলি। অতএব ওষুধের গৌণ ক্রিয়া এবং মুখ্য ক্রিয়া রূপান্তরিত অবস্থা। এই ওষুধের মুখ্য ক্রিয়াকালে জীবনী শক্তি অবাধ গ্রহীতার ভূমিকা থাকে এবং জীবনী শক্তি ওষুধের মুখ্য ক্রিয়াকে অবাধে গ্রহণ করে। দেখেন, মুখ্য ক্রিয়ার গৌণ ক্রিয়া এলোমেলো পড়ার কোনো বিষয় না, একদম সহজ একটা বিষয়। ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে ওষুধ যেই প্রথমে যে কাজটা করতেছে, আপনি যেমনি চান যে ভাইটাল ফোর্স এমনি কাজ করবে। কিন্তু এরপরে দেখা যায় ভাইটাল ফোর্স সোচ্চার হয়ে ওঠে, এটার এগেনস্ট স্টেপ নেয়। তখন কিন্তু এটা একটা কমপ্লেক্সিটি তৈরি করে ওই মুহূর্তটাতে। ওইটার যদি আবার সে কোনো সাহায্য পায়, সে সেটাকে আরোগ্য করে তোলে সদৃশ চিকিৎসা বিধান মতে। কিন্তু মুখ্য ক্রিয়ার পালা শেষ হলে জীবনী শক্তি যে প্রতিরোধী হয় এবং মুখ্য ক্রিয়ার বিপরীত অবস্থা যেরকম কাজ করছে তার উল্টা কাজ করে। আমরা এই যে অটোইমিউন ডিজিজের কথা বলতেছি, আমরা বারবার বলতেছি যে কোনো অটোইমিউন ডিজিজ এটা নিজের ভাইটাল ফোর্সের এগেনিস্টে কাজ করে। ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাতের কোনো সমস্যা, আস্তে আস্তে ছোট ছোট জয়েন্ট গুলা, ডান হাত বাম হাত রিস্ট জয়েন্ট, এই ছোট ছোট জয়েন্ট গুলাকে আগে ধরে, ধইরা অন্য জয়েন্ট গুলার মধ্যে সে শিফট করে। দেখেন তো, এবং এই তখন ভাইটাল ফোর্স এই নিজের জয়েন্টটাকে শত্রু মনে করে, তখন শত্রুর মধ্যে ওখানের মধ্যে কেউ আক্রমণ করে। আগে তো সে সেটাকে নেগেটিভিটিটাকেই আক্রমণ করতো, কিন্তু এখন সে পজিটিভ এনার্জিটারও নেগেটিভ মনে করে অ্যাটাক করতেছে। যাই হোক,
এই কারণে বৈজ্ঞানিক নিউটনের সূত্র দিয়ে ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা করা যায় না। ওষুধের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে জীবনী শক্তির মুখ্য ভূমিকা উল্লেখযোগ্য। মানবদেহে জীবনী শক্তির এরূপ ভূমিকা হ্যানিম্যান প্রথম আবিষ্কার করেছেন। তিনি ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া জীবনী শক্তির ভূমিকা পর্যবেক্ষণ করে অর্গান অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণের ভূমিকা উনি বলছেন এই কথাটা। সদৃশ চিকিৎসা বিধান জানে যে সেবনকৃত ওষুধ সুনির্বাচিত ওষুধের সঙ্গে খেয়াল করেন, সদৃশ চিকিৎসা বিধান বা হোমিওপ্যাথিক জানে যে সেবনকৃত সুনির্বাচিত ওষুধ, নির্বাচিত না। হ্যানিম্যান বলছে যে সুনির্বাচিত যে ওষুধটা আছে, দেখেন এই যে সুনির্বাচিত যে ওষুধটা আছে আরোগ্য অনুষ্ঠিত হতে পারে, এবং আরো জানে রোগীর মধ্যে বিরাজমান জীবনী শক্তির সামর্থ্যের সমান অনুপাতে যে আরোগ্য নিশ্চিত এবং দ্রুত হয়। সদৃশ চিকিৎসা বিধান জানে যে সেবনকৃত ঔষধ সুনির্বাচিত ওষুধের সংস্পর্শে যখন ভাইটাল ফোর্স বা ইমিউনিটি যখন আসে, এই প্রতিক্রিয়া দ্বারাই কেবল আরোগ্য অনুষ্ঠিত হতে পারে, এবং আরো জানে যে রোগীর মধ্যে তখনও বিরাজিত জীবনী শক্তি সামর্থ্যের সমান অনুপাতে আরোগ্য নিশ্চিত এবং দ্রুত হয়। হোমিওপ্যাথিতে সুনির্বাচিত ঔষধ মানে প্রাকৃতিক যে ব্যাধির লক্ষণ সমষ্টি সদৃশ কৃত্রিম রোগ লক্ষণ সমূহ উৎপাদনকারী একটি ওষুধ। মানে ওই যেটা যেটা আরোগ্য করতে পারে সেটা সেটা মানে যেটা যেটা লক্ষণ উৎপাদন করতে পারে সেটা আরোগ্য করতে পারে। হোমিওপ্যাথির যে বেসিক প্রিন্সিপাল, ওই ওই কথাটাই হ্যানিম্যান এখানের মধ্যে উনি বলছেন। একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমরা অ্যাফোরিজম গুলো সামনের দিকে যাচ্ছি, আগে অনেক অ্যাফোরিজম গুলার একটা টান আসতেছে এখানে। কেউ যদি আগের অ্যাফোরিজম গুলো বুঝতে ব্যর্থ হয় বা বুঝতে না পারে, আমার কাছে মনে হয় সে এখান দিয়ে ক্ষতিগ্রস্ত হবে, বা পরের অ্যাফোরিজম গুলো বোঝাটা এতটা সহজ হবে না। আচ্ছা, দেখেন এখানে যে সরি, হ্যানিম্যানের তার যে লেজার রাইটিংস আছে সেখানে মধ্যে হ্যানিম্যান যে কথাটা বলছেন যে প্রত্যেকটি একক ঔষধ সুস্থ মানবদের কিছু না মানে বিশেষ কিছু পরিবর্তন করে, মানে কোনো বিশেষ পরিবর্তন সে এখানের মধ্যে সংঘটিত করে, সেটা যেটাই হোক। প্রত্যেকটি একক ওষুধ সুস্থ মানব দেহে বিশেষ কিছু পরিবর্তন সংঘটিত করে, যা বিশিষ্টভাবে স্বয়ং এই স্বকীয় বৈশিষ্ট্য তা যখন জানা হয়, এবং ওষুধটি স্বয়ং যেরূপ পরিবর্তন সুস্থ দেহে সৃষ্টি করতে সক্ষম, তার সাথে যে ব্যাধি প্রায় অবিকল সদৃশ আছে, এমন রোগ যদি এমন রোগে যদি তা প্রয়োগ করা হয় তাহলে নির্মূল আরোগ্য সংঘটিত হয়। ওষুধের এরূপ প্রয়োগই কেবল আরোগ্য সহায়ক। এটি একমাত্র ব্যবস্থা চিররোগ চিকিৎসা যার উপর নির্ভর করা যায়। এই যে ওষুধের মধ্যে যে একটা ক্ষমতা আছে, একটু খেয়াল করে দেখেন যে প্রত্যেকটি একক ওষুধ সুস্থ মানবদের কোনো পরিবর্তন করে, এটা এটার বৈশিষ্ট্য। এবং সুস্থ দেহে এই যে রোগ লক্ষণ সৃষ্টি করতে যে সক্ষম সে, তার যে ব্যাধির প্রতি অবিকল একটা সদৃশ্যতা যে তার মধ্যে পাওয়া যায়, এটা যে আছে, এমন রোগে যদি তা প্রয়োগ করা হয় তাহলে ওই ব্যাধিটা আরোগ্য হয়, কিউর হয় এখানে বলছেন হ্যানিম্যান। ওষুধের যে সক্রিয় ধারার মানবদেহে পরিবর্তন করার ঔষধীয় ক্ষমতাকে আমি এর প্রারম্ভিক ক্রিয়া মনে করি। আমি উল্লেখ করেছি যে ওষুধের মুখ্য ক্রিয়া, যা ওষুধ সেবনের পর কয়েক ঘন্টা পর্যন্ত চলে, এর গৌণ ক্রিয়া সরাসরি বিপরীত হয়, এবং এর প্রাথমিক ক্রিয়া যখন শেষ হয় তখন এই ওষুধটি যে অবস্থা ত্যাগ করে তাই হচ্ছে গৌণ অবস্থা। দেখেন এই যে গৌণ ক্রিয়ার সরাসরি যে বিপরীত, এর যে ক্রিয়াটি যে মানে প্রাথমিক যে ক্রিয়া যখন শেষ হয় তখন ওষুধটি তার দেহে যে ত্যাগ করে তাই গৌণ ক্রিয়া। এখন যদি ওষুধটির প্রাথমিক ক্রিয়া দেহে রুগ্ন অবস্থার বিপরীত হয়, যা আমরা আরোগ্য করতে চাই, যদি ওষুধটির যে প্রাথমিক ক্রিয়া রোগীর যে রুগ্ন অবস্থার বিপরীত হয়, যা আমরা রোগীটার ভালো করতে চাই, তার প্রয়োগ সাময়িক উপশমকারী হয়। এটা শুধু উপশম যেটা দেয় সেটা সাময়িকভাবে উপশম দেয়। একটু খেয়াল করেন বিষয়টা। আমরা কয়েকটা শব্দের সাথে পরিচিত হয়েছি, একটা হচ্ছে আপনার যে প্যালিয়েশন, আর একটা হচ্ছে কিওর। একটু খেয়াল করবেন, প্যালিয়েশন মানে হচ্ছে সাময়িক সময়ের জন্য উপশম দেওয়া। কিছু কিছু রোগের ক্ষেত্রে প্যালিয়েশন দেওয়া ফরজ। ধরেন আমরা অটোইমিউন ডিজিজের কথা বলছি, এগুলাকে ইনস্ট্যান্টলি প্যালিয়েট করা হয় অধিকাংশ কেসের মধ্যে।
কনস্টিটিউশনাল ওষুধে ডাক্তাররা একটু পরে যায়, ওনারা হোল্ড করে, ছোট কোনো ওষুধ দিয়ে ভাবে। যাই হোক, ওগুলা নিয়ে হয়তো ওষুধ নিয়ে যখন আমরা আলোচনা করবো এটা আরো বেশি ক্লিয়ার হবে। কিন্তু অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে হয়তো সাময়িকভাবে যে তার সিমটম গুলো কমানোর চেষ্টা করা হয়, যেখানের মধ্যে অ্যালোপ্যাথরা ধরেন মেটাক্সানাইটের মতো দেখা যায় যে স্টেরয়েড গুলো আছে, আপনার এই যে বুডিসনেটের কথা আমরা বলছি, রেসপিরেটরি ট্রাবলস এর ক্ষেত্রে ওরা প্রায় নেবুলাইজেশন করা এটা দিয়া, বা ধরেন আপনার ডেবজালকট যেটা আছে, মানে যে স্টেরয়েড গুলো ওরা মানে ধুমধাম প্রেসক্রিপশন করে, এগুলোর কথা বলতেছি আমি। কর্টানের কথা আপনি বলতে পারেন। ওরা যে এগুলা যে ওরা ধুমধাম প্রেসক্রিপশন করে, এগুলাতে রোগী সাময়িকভাবে সিভিয়ারলি অনেক মানে অস্বাভাবিক ভালো অনুভব করে। পেশেন্ট যখন এগুলা কন্টিনিউ করে তার আস্তে আস্তে অবস্থা, কিডনি খারাপ হইতে থাকে, লিভার খারাপ হইতে থাকে, তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে নানান সমস্যা তৈরি হয়। দেখেন, এখানে যদি ওষুধের প্রাথমিক ক্রিয়া দেহে রুগ্ন অবস্থার বিপরীত হয়, যা আমরা আরোগ্য করতে চাই, তার প্রয়োগ সাময়িক উপশমকারী হয়, প্রায় তৎক্ষণাৎ উপশম হয়, কিন্তু কয়েক ঘন্টা পর রোগটা ফিরে আসে এবং ওষুধের আগের যে রূপ ছিল তার থেকে আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। অ্যালোপ্যাথি যে কাজটা করেন, উনি দুইটা প্যাথির পার্থক্য করে এখানে বোঝাচ্ছেন। ওষুধের গৌণ ক্রিয়া এবং মূল ব্যাধি সদৃশ, তাহলে মূল ব্যাধি বৃদ্ধি করে। ওষুধের যে গৌণ ক্রিয়া যা মূল ব্যাধি সদৃশ হয়, তা মূল ব্যাধিটারে বাড়ায় দেয়। চিররোগ চিকিৎসার জন্য এটি একটি হীন চিকিৎসা পদ্ধতি। ওষুধ সম্পর্কে হ্যানিম্যানের পর্যবেক্ষণটা অকাট্য সত্য। হ্যানিম্যান এই পর্যবেক্ষণ থেকে সদৃশ চিকিৎসা বিধানের গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারি, সেই সাথে বিসদৃশ চিকিৎসার পরিণতি উপলব্ধি করতে পারি। অতএব ওষুধের সাধারণ প্রকৃতি সম্পর্কে ধারণা নেওয়া প্রত্যেক হোমিওপ্যাথের জন্য আবশ্যক। আমরা দেখেন, আমরা ওষুধের এর আগে পড়ছি ভাই, যে একটা ওষুধের মধ্যে কি ক্ষমতা আছে, সে কি আরোগ্য করতে পারে, ওষুধ সম্পর্কে জ্ঞান। একটা ওষুধের মধ্যে কিউরেটিভ কি পাওয়ার আছে, সে কি কিউর করতে পারে, কি কিউর করার অ্যাবিলিটি তার কাছে আছে। ওষুধ সম্পর্কে জ্ঞান, রোগ সম্পর্কে জ্ঞান, আমরা ডিজিজ সম্পর্কে কথা বলছি, রোগ সম্পর্কে তার জ্ঞান থাকাটা জরুরি। কোন ডিজিজের প্রগনোসিস কি হবে, আমি তার ম্যানেজমেন্ট কি দিব। ধরেন আপনি রোগ সম্পর্কে যখন বুঝবেন না, তখন মায়াজম বুঝতে অসুবিধা লাগবে আপনার কাছে। কেন? ধরেন স্বাভাবিকভাবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয়। অ্যানিম্যান বা হোমিওপ্যাথির কথা হচ্ছে সুস্থ মানুষের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কেন হবে, আরে ক্যালসিয়াম দেওয়া যাবে না। ভাইটাল ফোর্সকে ঠিক করেন, ক্যালসিয়াম এমনি ব্যালেন্সড হয়ে যাবে। ওকে, কিন্তু আপনি যখন দেখবেন তার ক্যালসিয়াম, যখন টেস্ট করে দেখলেন ক্যালসিয়াম নর্মাল আছে, একটু কথাটা বুঝবেন, সরি, তার ডেফিসিয়েন্সি আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, সেখানেও তারা ক্যালসিয়াম দেওয়া হয়েছে আগে, কেউ তাকে ক্যালসিয়াম খাইছে, খাওয়ার পর অ্যাসিমিলেশন হচ্ছে না, এটা বাড়তেছে না, ওই ক্যালসিয়ামের লেভেল ওই আছে বডির মধ্যে। এটা সিফিলিটিক স্টিগমা। ওয়াই? কারণ বডি এটা নিতেছে না, এটা অ্যাবজর্ব করতে পারতেছে না বডি। এই যে অটোইমিউন ডিজিজ, এগুলো সিফিলিটিক স্টিগমা। এগুলোর অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক ড্রাগ দরকার হয়। এগুলো সাইকোটিকটা আমি এটা বলতেছি না, কিন্তু অধিকাংশ গুলোই সিফিলিটিক, ধ্বংসাত্মক। তো মায়োজমের ধারণাটার জন্য মানে এটার প্রয়োজনীয়তাটা অপরিসীম, মানে এটা এক্সপ্লেইন করার মতো না। মায়োজম বুঝতেই হবে, মানে পিডিআই ধইরা মাইরা পারলো মায়োজম বুঝতে হবে। ক্রনিক ডিজিজ এই জন্য অর্গানন অফ মেডিসিনের পরবর্তী সময়টাতে যারা প্র্যাকটিস লাইফে আছেন বা যদি স্বাভাবিকভাবে পড়া শেষ হয়েছে, অর্গানন পরবর্তী সময়ে মানে দম মুখ বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে ক্রনিক ডিজিজ পড়বেন। কারণ ক্রনিক ডিজিজ যদি পড়তে এখানে ব্যর্থ হন, তাহলে পেশেন্টটার যে ক্রনিক ডিজিজ যে ট্রিটমেন্ট করবেন এটি আপনি বুঝতে পারবেন না। তখন একটা পাগলের প্রেসক্রিপশন করতে গিয়ে আপনার পটেন্সি কি হবে, এইটুকুর মধ্যে আপনার মাথা অর্ধেক পাগল হয়ে যাবে। পাগলের কাছ থেকে সিমটম কিভাবে নিবেন, কি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা সিমটম কালেকশনে কিছু ওয়ের ব্যাপারে আমরা কথা বলছি, যেটা ডক্টর নিজে নিজে অনুভব করে, সে দেখতেছে বা সে ধরে অনুভব করতেছে। আর এটা তার পেশেন্ট পার্টি বলতেছে, বললে পেশেন্ট নিজে না, তার যে আত্মীয় স্বজন আছে এটা ওনারা বলতেছেন। একটু খেয়াল করে দেখেন বিষয়টা। তো আরেকটা হচ্ছে যে মানে পেশেন্ট নিজে বলতেছে, ধরেন পেশেন্টের
পেট ব্যথা করতেছে বা কাপ মাসেলে ব্যথা হচ্ছে, এটা কি মানে সে আপনারা দেখাই দিতে পারবে? মানে কিভাবে বুঝে তাকে আপনাকে অনুধাবন করাইতে পারবে স্টিচিং লাইক পেইন হচ্ছে, এটা খামচে ধরতেছে মনে হচ্ছে আপনার কাছে? যাই হোক, এটা তো পেশেন্ট বর্ণনা করে তখন। যাই হোক, আমাদের এই যে এর পরবর্তীতে 65, 66 ওই অ্যাফোরিজম গুলাকেই মূলত ব্যাখ্যা করছে উনি এখানের মধ্যে আইসা, যে মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়ার যে বিষয়গুলো এখানের মধ্যে পর্যন্ত টাইনা আনছে এখানে। এমনকি 67 এর মধ্যে আইনা উনি এটার ব্যাপারে কিছু কথা বলছেন। আমি বলবো যে অ্যাফোরিজম গুলো আপনারা একটু দেখবেন, ধরেন একটা একটা করে অ্যাফোরিজম সামনে আগাইতে গেলে বিশাল পিছিয়ে পড়বেন। যেগুলো বুঝতেছেন না আমাকে এসে কোশ্চেন করবেন, এই জায়গাগুলো আমি একটু ধরাই দিব আপনাদেরকে। এবং যে ওষুধগুলো আছে পরবর্তী সময়টাতে, সরি, যে অ্যাফোরিজম গুলো আছে এই অ্যাফোরিজম গুলো আমি পরবর্তীতে আপনাদেরকে ধরাই দিলে, মানে যেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো একদম ট্রুলি প্র্যাকটিক্যাল দরকার হয়, যেমন কেন ওষুধটা প্রিলে ব্যবহার করবো, আমি ওষুধটা কেন ফোটা দিব না, ওষুধটা কেন আমি প্রিলে দিব, কেন আমি ওষুধটা সরাসরি দিব না, এটা বোঝানোর জন্য এটা দেখাটা খুব জরুরি। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এই অ্যাফোরিজম গুলো একটু দেখে নিন। আজকে আমাদের আলোচনা আমরা এতটুকুই রাখি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আহ বাকি অ্যাফোরিজম গুলা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা লিভ নেবো ইনশাল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন ভাইয়া। ভাইয়া আমাদের যে ওষুধ পরিচয়ের পড়াচ্ছেন, হ্যাঁ? আমাদেরকে হুম। ২ টা ওষুধ আরকি পড়ানো হইছে। এখন এই ২ টা ওষুধের একটা শর্টকাট নোট কি আপনার কাছে করা আছে কিনা? যদি আমাদের একটু ছবি শেয়ার করতেন। না ভাই, আমার আমি এরকম ভাবে নোট করি না, আমি আপনাদেরকে ওই পয়েন্ট গুলো ধরাই দিছি ভাইয়া, যে সমস্যাটা ধরেন কুইকলি তো অ্যারাইজ অবশ্যই করে। ধরায় দিছেন। কিন্তু একটা যেমন আমরা কি যখনই হচ্ছে যে ওষুধের এগুলা ভুলে যাব তখনই কি এত একদম বিবরণী ধরে, ধরে পড়বো? না, মেইন কিনোট গুলো তো মনে রাখতে বলছি, ওষুধ কিভাবে পড়তে হয়, ওষুধ কিভাবে মনে রাখতে হয়, ওই হ্যাঁ, জায়গাগুলো আপনাকে ওষুধ বলছি। কিভাবে মনে রাখতে হয় এটা তো বুঝতে পারছি। কিন্তু আপনার কাছে যদি নোট করা থাকে তাহলে আরকি আপনি একটু আমাদের কাছে শেয়ার করেন। না ভাই, এরকম নোট আমার কাছে করা নাই। যেমন ধরেন অ্যাকোনাইটের একটু বোঝানোর জন্য বলতেছি বিষয়টা, আমি ওই দিনও বলছি আপনাকে, জাস্ট একটু আলোচনা করি, সমস্যা নেই। পেশেন্ট আছে মনে বসা দিচ্ছে, সমস্যা নেই, আমি একটু বুঝাই বলি, শুনেন। ধরেন যে আমরা প্রথমত আমরা সিমটমের কিছু প্রকার ভেদে ভাগ করছি না ভাইয়া, মনে আছে? জি। যে আমরা কিসের কিসের উপরে প্রেসক্রিপশন করি, এটার উপরে একটা প্রকারভেদ তৈরি করে দিছি না, মনে আছে? একটু বলেন তো, আমরা একটু আলোচনা করি, কোনো সমস্যা নেই। আপনি যেটা চাইছেন আপনার কথার সাথে আমি একমত। আমি পজিশন, যদি সম্ভব লোকেশন না আমি তারপরে হচ্ছে আরো কয়েকটা আচ্ছা। একটু দেখেন, নোটটা খোলেন, কোনো সমস্যা নেই, একটু খোলেন ভাইয়া, জি, জি ভাই। একটু কষ্ট দিই, একটু কষ্ট করে খোঁজেন, বা যদি বোনের কাছ থেকে দূরে থাকে আপনাদের কারো কাছে থাকলে হ্যাঁ, আপনারা একটু খোলেন। পজিশন, লোকেশন, মডালিটিস তারপরে হচ্ছে যে কনকমিটেড নেচার অফ আ নেচার অফ হচ্ছে কি জানো? বলেন। কয়েকটা বলতে পারছি। আচ্ছা বাংলাতেই বলি ওইটা বাদ হ্যাঁ, দেন। বাংলায় বলেন, এটা দরকার নেই। হ্যাঁ, কারণ, লোকেশন, অনুভূতি, হ্রাস-বৃদ্ধি, সহজাত লক্ষণ যেগুলা এগুলাই তো। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমরা কারণ কি লিখছি, অ্যাকোনাইট কেন অসুস্থ হয়? অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, দুইটা। আরেকটা কারণ কি? ভয়, হঠাৎ করে ভয় হয়। পেয়েছে, তাই না? জি, জি, হয়। একটু কজেশন পাইছি এটা না? আচ্ছা, তো অ্যাকোনাইট তো রোগ শুরু হইতে মনে হয় 3-4 দিন সময় লাগে না? ধরেন আজকে শুরু হইলো, আরো 2-3 দিন পরে পুরো লক্ষণ পাবেন, তাই না? না, না, হঠাৎ করেই। ও আচ্ছা আচ্ছা, সরি, ভুল বলছি না? আচ্ছা, তো সাডেন এন্ড ভায়োলেন্ট অনসেট হয়, জি। মানে ধুমধাম করে রোগটা অ্যাটাক করে, একদম অবস্থা সিরিয়াসলি খারাপ করে ফেলে। সাথে কি থাকে ভাইয়া? এটার কনকমিটেন্ট কি থাকে, সহচর্যের লক্ষণ কি থাকে? ফেয়ার অফ ডেথ। আমি মনে হয় যেন মরে যাব। এই মরে টাইমের যাবো। মধ্যে মরে যাব। এই এক্স্যাক্টলি, আর্সেনিক কি টাইম প্রেডিক্ট করে না, যে প্রেডিক্টটা কে করে? এখন অ্যাকোনাইট এড করে। করে। এবং আপনি খুব অবাক হবেন প্র্যাকটিস লাইফে, রুগী আইসে এমনিই বলে আমি কালকে এই সময় মরে যাবো। আবার কাহিনী কি হইছে জানেন ভাইয়া?
আপনি আমাকে বলছিলেন কি আর্নিকা খাইতে, ঠিক আছে? তো আজকে যখন আমি ওষুধ আনতে স্যার চেম্বারে গেলাম, তো হয়েছে কি আমি বারবার অ্যাকোনাইটটা নিতেছি, হ্যাঁ? আর আমি বসে বসে মিলাইতেছি যে আচ্ছা হঠাৎ করে তো আমার অসুখ হয় নাই, আবার আমার ভিতরে কোনো মৃত্যু ভয়টাও নাই, স্যার আমার কেন অ্যাকোনাইট খাইতে কইলো। আপনি যখন আমার ফোন দিছেন, আমি তো আসমান থেকে বললাম যে কি বলতেছে এগুলো, আমি আবার 1 মিনিট কখন প্রেসক্রিপশন করলাম ইনজুরিতে। হ্যাঁ, পরে আমি মিলাই দিছি। আচ্ছা আমার ভিতরে তো এমন কোনো লক্ষণ নাই। তারপরে আমার অ্যাকোনাইট খাইতে বলছে কেন? তাইলে মনে হয় অ্যাডভান্স লেভেলে অন্য কোনো লক্ষণ-মক্ষণ আছে। না ভাই, এমন কিছু নাই রে ভাই। পরে আমি ওইখানে থেকে ফোন দিছি ধরেন নাই। পরে রাস্তায় চলে আসছি আর পরে আপনার কল দিলেন আমাকে। পরে বললেন যে না আর্নিকা। তখন বুঝলাম যে না আসলে লক্ষণ আসলে ওইগুলো আমার মধ্যে নাই তো। খালি আমি না 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 মিলাইতেছিলাম। না না, ঠিক আছে ঠিক আছে। অ্যাকোনাইটটা চেঞ্জ করে না না, আরকি ঠিক আছে, আনছি। ইটস ওকে, ফাইন। দেখ, আপনি এটা তো বুঝতে পারছেন, এক তো রেস্টলেস এন্ড ফেয়ার অফ ডেথ উইথ প্রেডিক্ট দ্য টাইম, সেই সময় প্রেডিক্ট করে দেখবেন। ইংরেজি মনে রাখার দরকার নেই। আমি হয়েছি কি ভাই, মানে ম্যাথমেটিক্যাল গুলার, মানে মেডিকেল টার্মাটোলজি গুলো ইংরেজিতে সুন্দর। আপনি আমারে পুরো মাইনাস করে দেন, যেভাবে বুঝেন এবার বুঝার চেষ্টা করেন একটু। তাহলে রেস্টলেসনেস সাথে হয়তো এটা মিড নাইট হইতে পারে, মাঝরাত হইতে পারে, ধরেন আর্সেনিকের দিনের মাঝামাঝি রাতের মাঝামাঝি অ্যাটাক হইতে পারে। এটা কি এখন এটা হইতে পারে না? অবশ্যই হইতে পারে। খুব সিরিয়াস অ্যাটাক হইতে পারে এখন এটার ক্ষেত্রে এরকম ভাবে। তবে এখানে কজেশনটা দেখাটা খুব জরুরি ভাইয়া। আই থিঙ্ক আপনার মনে আছে, ধরেন একটা মানুষের খুব যে, ধরেন একটা মানুষ সিরিয়াস ভয় পাইছে, ভয় পেয়ে তার জ্বর উঠে গেছে, আপনি কি এই মুহূর্তে আর্সেনিক দিবেন ওরে? যে দুইটা ওষুধের মধ্যে আছে, এই দুইটা ওষুধের বাইরে না যায়, প্রেসক্রিপশন ভিন্নভাবে হইতে পারে, আমি তো কখনোই হঠাৎ দিব না। করে ভয় পেয়ে জ্বর এসে গেলে তো রোগ যাই হোক আমরা তো অ্যাকোনাইটই দিব, তাই না? এখন এটকে ভাবতে পারে, জি অবশ্যই আমরা এখন এটকে ভাবতে পারি ভাইয়া। যাক, আমি শুধু আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি ভাই, যে মানে ওষুধ মনে রাখার যে পয়েন্টটা, আপনি এইভাবে মনে রাখাটা আপনার জন্য সহজ হবে। আর নোটেবল যে পয়েন্ট গুলো আছে যেগুলো আমরা স্বাভাবিকভাবে নোট করে রাখি, ওগুলা করা যাইতে পারে, কিন্তু আমি ওষুধ নোট করে মনে রাখি না। বিশ্বাস করুন, আমার একটা ওষুধের নোটও আমার কাছে নাই, একটারও নোট নাই। আমি শুধু আপনাকে এটা এই জন্য বুঝাই বললাম যে এই ওষুধটাকে এভাবে মনে রাখার চেষ্টা করেন। নোট কিন্তু করতে গেলে তখন আমার তো আপনি ধরেন অনেক বইতে দাগ দূরে দিলে যান, অনেকদিন পরে এটা তো মানে পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, তখন একটু কিভাবে এটা আবার রিমাইন্ড করেন? আমি আপনাদেরকে এটা সলিউশন আমি আপনাদেরকে ওই দিন দিছি ভাইয়া। আই থিঙ্ক আপনি ভুলে গেছেন, আমি এরপরও আবার একটু দেখাচ্ছি। আমি এরকম ভাবে বইগুলাকে দাগায় দিছি, মানে আমরাও যেগুলো দাগিয়ে ইম্পর্টেন্ট রাখছি ছিল। ভাইয়া, আমরাও দাগিয়ে রাখছি, কিন্তু ওই বই খুলে খুলে খোঁজা এটা কি মানে হয়, এটার জন্য জিজ্ঞাসা করলাম। ভাই এটাই হয় ভাই। ওই আমি যে আপনারা আমার এই যে ইয়ার মিরপুরের যে আমাদের স্যার ছিলেন, স্যারের কাহিনী আপনারা বলছি না, তো ওনারা বলছিল যে ম্যাথমেটিকে কেমনে মনে রাখবো, তো তো মনে থাকে না। ওরা বলছে তুমি কই থেকে আসছো? আমি গাজীপুর থেকে আসছি। তো গাজীপুর থেকে আসছো, তুমি কই আসছো? ওই এই প্রথমে বাস স্টপে নামছে, এরপরে ওখান থেকে এখানে আসছে। তো তুমি কেমনে জানলা যে বাস স্টপে নামতে হইব? আসা যাওয়া করতে করতে মনে হয়ে গেছে এরকম ডেইলি পড়বা অল্প অল্প করে। আর জে এন কাঞ্জিলালের কথা বলি, আমার ওস্তাদের ওস্তাদ। তো কাঞ্জিলাল স্যার বলতেন যে উনি হিন্দু মানুষ ছিলেন। তো আমি আপনাদেরকে এর আগেও বলছি। তো উনি বলতেন উনি যখন প্লেন জার্নি করতেন, বা ওনাদের তো ইন্ডিয়াতে তো ট্রেন জার্নি অনেক লম্বা হয়, ধরেন কলকাতা থেকে দিল্লি যেতে 1.5 দিন 2 দিন লাগে। তো এরকম যখন উনি জার্নি করতেন, উনি পকেটের মধ্যে উনার মানে সাথে উনি যত যাই নিতেন, একটা বই বগলের নিচে রাখতেন ম্যাথমেটিক্যাল, সেটা অ্যালেন্স কি নোট হোক বা অন্য কোনো কি নোট হোক, উনি এটা বগলের নিচে রাখতেন। এবং উনি বলতেন যে প্রতিদিন তো মানে আমাদের স্যার ছিলেন, ওনাকে বলতেন প্রতিদিন তুই যেরকম করে তোদের ইসলাম ধর্মে যেরকম কোরআন পড়স তোরা সবাই, তো এরকম ভাবে প্রতিদিন করে একটা ওষুধ পড়বি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি রবের কালামের সাথে কিচ্ছু তুলনা করতেছি না। সেটা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যা সৃষ্টি করছে সব একসাথে করলে একটা হরফের সমান হবে না। যাই হোক, তো আমি এটা এই জন্য বললাম, তো উনি এভাবে পরামর্শ দিতেন। তা আমি এটা এইভাবে এই জন্য বলবো, যেহেতু চিকিৎসা পদ্ধতির বিষয়, এই মানে ম্যাটেরিয়াল গুলাকে বারবার একটু বোঝার চেষ্টা করবেন ভাইয়া। এবং অন্য অন্য এখন তো ধরেন একটা ম্যাটেরিয়া থেকে পড়ছেন, আপনি যখন আরো 7-8টা ম্যাটেরিয়া থেকে পড়বেন, দেখবেন ওষুধের উপরে ঝানু হয়ে গেছেন পুরা। বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওষুধ রিকোয়েস্ট এভাবে বোঝার চেষ্টা করেন, আমার স্যারেরাও আমার এভাবেই বুঝাইছে, এবং আলহামদুলিল্লাহ আমি এটা মনে রাখতে পারি।
এটার জন্য ব্রেন বেশি জরুরি বলে আমার কাছে মনে হয় না, মানে বারবার পড়তে এটা সেভ হয়ে তার যাবে মানে ইনশাআল্লাহ। আমরা যতগুলা যাই পাইছি না কেন, এগুলোর সাথে আমাদের এই যে লক্ষণের যে বৈশিষ্ট্যগুলোর সাথে ভাগে ভাগে মনে রাখবো এভাবেই। এভাবে মনে রাখাটা সহজ। আমি ওষুধটা কেন অসুস্থ হয়েছে, এই রোগটা কেন হয়েছে, এই ওষুধের মধ্যে রোগটা কেন হয়, হুম। প্রত্যেকটা ওষুধের একটা পজিটিভ ফ্যাক্টর আছে ভাইয়া। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা ওষুধ, একদম প্রত্যেকটা ওষুধের কজেশন আছে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো, যতগুলো ওষুধ আপনি পড়বেন প্রত্যেকটা ওষুধের কজেশন আপনি পাবেন। মানে কি আমার কথা বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। মানে প্রত্যেকটা ওষুধের কজেশন আছে, এটা কি কোনোভাবে আপনি স্কিপ করতে পারবেন না। তারপর লোকেশন আছে, একটা নির্দিষ্ট জায়গায় সে অ্যাটাক করতেছে, খেয়াল করছেন বিষয়টা? এরপরে মডালিটিস আছে, এই সময় বাড়ে এই সময় কমে। এখন একটা কোন জায়গাতে ইয়ে করতেছেন, একটু জায়গা বুঝাইলেন কিভাবে এটাতে? বুঝিনি, আবার বলেন। মানে প্রত্যেকটা ওষুধের কি আছে, লোকেশন আছে, তাই তো? তো এখন এটার ভিতরে আমরা লোকেশন কোন দিক থেকে কি স্কিপ করে গেছি? না, আমরা লোকেশন স্কিপ করি না, এটা রেসপিরেটরি ট্র্যাক্ট বেশি আক্রান্ত হয়, নার্ভাস সিস্টেম বেশি আক্রান্ত হয়, আমরা পড়ছি এগুলা। আচ্ছা স্কিপ করিনি আমরা ভাইয়া। ওই যে সাডেন এন্ড ভায়োলেন্ট অনসেট, হঠাৎ করে ভয় পাইছে, শ্বাসকষ্ট হয়েছে, বমি হয়েছে, ডায়রিয়া হয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা পড়ছি কিন্তু ভাইয়া বিষয়গুলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। স্যার আমার একটু পার্সোনাল কথা ছিল আর কি, আমার শারীরিক তাহলে তাহলে অসুস্থতার বিষয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে ইনবক্সে বলি ভাই, বা কলের পর কথা বলি। ঠিক আছে স্যার, লিখার এনার্জি নাই, কথা বলতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমি কথা বলবো তাহলে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, তাহলে আমরা লিভ নিই ইনশাল্লাহ, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।